এইডসটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, এটা সব সাবজেক্টের সব টিচাররা এটা পড়াতে পারবে, কিন্তু যেহেতু এটা এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই জন্য তোমাদের কোর্স কারিকুলামে সিলেবাসে এটা ডার্মাটোলজি ডিপার্টমেন্ট এটা কভার করবে। কিন্তু তোমরা ভবিষ্যতে যে ডিসিপ্লিনেই যাও না কেন, আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমরা ভবিষ্যতে যে ডিসিপ্লিনেই যাবে না কেন, তোমাদের এই এইচআইভি এইডস সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এখন আমরা এইচআইভি এইডসটা প্রথমে স্লাইড দিয়ে কিছু কিছু কথা বলবো, পরে আমরা বিস্তারিত আবার বলবো। স্লাইড দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, now first we learn about definition of AIDS. AIDS is a clinical syndrome due to destruction of body's immune system, characterized by presence of HIV infection, CD4 T cell count less than 200 per cubic millimeter of blood, associated with opportunistic infection which is not relieved by conventional treatment. এখানে কতগুলো কথা আছে, এটা একটা সিনড্রোম। তোমরা তো জানো সিনড্রোম কাকে বলে, কতগুলো সিমটম সাইন সিমটম মিলে এটা হলো সিনড্রোম, কতগুলো সিমটমের সমষ্টি হলো সিনড্রোম। কেন হচ্ছে এটা, কেন হচ্ছে? একটা পজিটিভ অর্গানিজম আছে যেটা একটা ভাইরাস, সেটা নাম হলো কি এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। সেখানে কি করছে তারা? ডিস্ট্রাকশন অফ দি বডিজ ইমিউন সিস্টেম। আমাদের নর্মাল বডিতে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে। পরবর্তীতে কি হচ্ছে, যেহেতু এই ভাইরাসটা CD4 টি সেলের উপরে কাজ করে, সেই টি সেল কাউন্টটাকে কমায় দিচ্ছে লেস দ্যান 200 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তোমরা জানো যে নর্মাল টি সেল CD4 টি সেল কাউন্ট নর্মাল রেঞ্জ হলো 500 থেকে 800, 500 to 800। সেখানে CD4 সেল কাউন্ট লেস দ্যান 200 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অ্যাসোসিয়েটেড উইথ অপরচুনিস্টিক ইনফেকশন। যখন শরীরের ভিতরে কোনো ইমিউনিটি থাকবে না, তখন কি হবে? বিভিন্ন ইনফেকশন, যারা আগে কখনো সুযোগ নিতে পারেনি, এখন তার অপরচুনিস্টিক ইনফেকশন হুইচ ইজ নট রিলিভড বাই কনভেনশনাল ট্রিটমেন্ট, যেটা সাধারণ চিকিৎসায় যেটা ভালো হবে না। এরকম যদি অবস্থা থাকে, সেটা ডেফিনেশন হলো এইডস। এইডস এর অর্থ হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম ডিউ টু ডিস্ট্রাকশন অফ বডিজ ইমিউন সিস্টেম, characterized by presence of HIV infection, CD4 cell count less than 200, with opportunistic infection which is not relieved by conventional treatment. Clear? এটুকু ক্লিয়ার তো তোমাদের? রেসপন্ড করো। হ্যাঁ, তাহলে এটা এই একটা ডেফিনেশনের ভিতরে অনেকগুলো ইনফরমেশন আমাদের হয়ে গেল। একটা এটিওলজির মধ্যে পজিটিভ অর্গানিজম হলো, তারপরে এখানে বডির ইমিউন সিস্টেমকে ডিস্ট্রাকশন করলো, যে সেলকে টার্গেট করলো সে সেলের কাউন্টটা রিডিউসড হলো, অ্যান্ড অপরচুনিস্টিক ইনফেকশন হলো হুইচ ইজ নট রিলিভড বাই কনভেনশনাল ট্রিটমেন্ট। নাও এপিডেমিওলজি। ফার্স্ট রিকগনাইজড ইন 1981, এইডস প্রথমে রিকগনাইজড হয়েছে 1981 and in Bangladesh 1989. Prevalence rate in Bangladesh is less than 0.1%. সুতরাং বাংলাদেশ is not an endemic country of AIDS. তোমরা জানো যে প্যান্ডেমিক হতে গেলে more than 1%
1% এর উপরে যদি চলে যায় কোনো ডিজিজ প্রিভিলেন্স, তখন সেটাকে বলে প্যান্ডেমিক। তাহলে বাংলাদেশ ইজ নট এ প্যান্ডেমিক কান্ট্রি অফ এইডস। গ্লোবালি 37.9 মিলিয়ন পিপুল অ্যাফেক্টেড। দেখো কত পিপুল অ্যাফেক্টেড হচ্ছে। Now mode of transmission. যেহেতু as it is a viral, it is a sexually transmitted disease, it should be transmitted by sexual contact. Not only it is transmitted by sexual contact, but also transmitted by the following: exposure to blood, that is injection drug use, occupational exposure in healthcare worker. Not only blood but also blood products, that is serum, packed cell, etc. HIV infected mother to infants may be infected in utero, perinatally and breastfeeding. মায়ের যদি HIV পজিটিভ থাকে তখন বাচ্চা যখন ইউটেরাসে থাকবে সেখান থেকে অ্যাফেক্টেড হতে পারে, পেরিনেটালি অ্যাফেক্টেড হতে পারে ডেলিভারির পরে, এবং ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে অ্যাফেক্টেড হতে পারে। ইনফেক্টেড ভিসেরাল ট্রান্সপ্লান্টেশন, একটা HIV পজিটিভ পেশেন্টের কিডনি যদি পজিটিভ পেশেন্টের কিডনি যদি আরেকজনকে ট্রান্সপ্লান্ট করা হয় তখন সে HIV তে পরিণত হয়ে যাবে। সুতরাং এভরি অর্গান ট্রান্সপ্লান্টেশন উই মাস্ট হ্যাভ স্ক্রিনিং HIV টেস্ট। So mode of transmission is very much important. MCQ থাকতে পারে। How HIV transmitted? Number 1, sexual contact. Sexual contact শুধু হলে হবে না, ইনফেক্টেড পারসনের সাথে যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সমিশন হবে, বা ইনফেক্টেড পারসন সেক্সুয়াল কন্ট্যাক্ট করলো নন ইনফেক্টেড পারসন সেখানে হবে। এক্সপোজার টু ব্লাড, ব্লাডের এক্সপোজার কোনো জায়গায় কেটে গেল, সেখানে যদি আরেকজনে ইনফেক্টেড পারসন যদি টাচ করলো তার যদি ব্লাড আসে। ইনজেকশন ড্রাগ ইউজ, একই সিরিঞ্জ শেয়ার করলো। অকুপেশনাল এক্সপোজার ইন হেলথ কেয়ার ওয়ার্কার, আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছি, ডক্টর, নার্স, প্যারামেডিক্স, হ্যাঁ, আমরা যখন কাজ করি, আমাদের কর্মক্ষেত্রে যখন আমরা কাজ করি তখন অ্যাক্সিডেন্টাল কিছু ইনজুরি হতে পারে। দেখা গেল যে নিডল প্রিক হলো, কিংবা একটা অপারেশন করতে গেলে একটা HIV পজিটিভ পেশেন্ট, তখন তার ব্লাডটা তোমার শরীরে কোনো নিডল প্রিকের মাধ্যমে হয়ে গেল, তখন খুবই চিন্তার বিষয়। তখন নিজেকে সেভ করার জন্য কি করতে হবে সেটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে আমরা আলাপ করব। ব্লাড প্রোডাক্টস অলরেডি বললাম যে শুধু নট অনলি ব্লাড, প্লাজমা, প্যাক সেল, সিরাম, এগুলো মাধ্যমে ইনফেক্টেড। HIV ইনফেক্টেড মাদার টু ইনফ্যান্টস, এটা তো বললাম। ইনফেক্টেড ভিসেরাল ট্রান্সপ্লান্টেশন, এই ভাইরাস সম্পর্কে আমরা একটু কথা বলবো। তোমরা অলরেডি ভাইরাস সম্পর্কে জেনে গেছো যে ভাইরাস, যে কোন ধরনের ভাইরাস, এখন RNA ভাইরাস। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ভাইরাস, আমরা এটা কোন ধরনের ভাইরাস সেটা নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি। ইট ইজ এ লেন্টি ভাইরাস ফ্যামিলি। এটা লিম্ফোট্রপিক হিউম্যান রেট্রোভাইরাস। এটা একটা RNA ভাইরাস। তোমরা জানো ভাইরাস RNA আছে, DNA আছে, এটা একটা RNA ভাইরাস। এখন এই ভাইরাসের কিছু আমাদের গঠন প্রণালী জানতে হবে। গঠন প্রণালী কেন জানতে হবে? কারণ ডিজিজটা কিভাবে CD4 সেলে এটা আক্রমণ করছে, এটা যদি গঠন প্রণালী না জানি তাহলে আমরা এই আক্রমণটা বুঝতে পারবো না। তোমরা জানো ইস ম্যাচিওর ভিরিয়ন হ্যাজ এ লিপিড মেমব্রেন lined by matrix protein. লিপিড মেমব্রেন থাকে lined by matrix protein that is studded with glycoprotein, GP তে glycoprotein 120 and GP 41। আগে শোনো, পরে আমি ছবিটা দেখাবো। ইনার কোন শেপ প্রোটিন কোর, ভিতরে একটা কোন শেপ প্রোটিন কোর P24
সেটার নাম houses 2 copies of single stranded RNA genome consists of 3 characteristic retroviral gene. কি জিন? এটা হলো গ্যাগ জিন, এটা হলো পল জিন, এটা হলো এনভেলপ জিন। গ্যাগ জিন encodes polyprotein, পল জিন codes for enzyme reverse transcriptase, integrase and protease। তোমরা জানো এই ভাইরাসের তিনটা এনজাইম থাকে, একটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটা হলো ইন্টিগ্রেজ, একটা হলো প্রোটিয়েজ। এখন আমি তোমাদের ছবিটা দেখাবো। এই দেখো, এটা একটা ভাইরাস। এই ভাইরাসের দেখো বাইরে যেটা প্রোটিন, লিপিড লেয়ার, এই যে দেখো লিপিড লেয়ার দেখা যাচ্ছে। তারপরে দেখো এই যে এখানে অ্যান্টিজেনটা আছে, এই যে GP120, এটা GP120 আর GP41। তারপরে এখানে দেখো কনসেপ্ট, এই কনসেপ্ট এটা হলো, এই যে কনসেপ্ট, এটা কনসেপ্ট P24 কোর অ্যান্টিজেন। এখন দেখো এর ভিতরে আরএনএ ভাইরাস, এর ভিতরে আরএনএ আছে, ভাইরাল আরএনএ। হ্যাঁ, তারপরে ওই যে বিভিন্ন এনজাইম গুলো আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, হ্যাঁ, প্রোটিয়েজ, এগুলো। সো আমরা যে ছবিটা দেখলাম, ছবিটা আবার আমরা একটু মিলাই নিই। ইস ম্যাচিওর ভিরিয়ন হ্যাজ এ লিপিড মেমব্রেন লাইন্ড বাই ম্যাট্রিক্স প্রোটিন দ্যাট ইজ স্টুডেন্ট উইথ গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন ওই যে একটা ছবি দেখানো হলো, 120 and GP41. Inner concept protein core P24 houses 2 copies of single stranded RNA genome consists of 3 characteristic retroviral gene. জিনটার তিনটার নাম, যেটা এমসিকিউ থাকতে পারে, যে কি জিন আছে, গ্যাগ জিন, পল জিন and এনভেলপ জিন। Now types of HIV virus. HIV virus, two types, HIV1 and HIV2. HIV1 global distribution, সব জায়গায়। HIV2 only prevalence is West Africa. এখন HIV1 এর subtypes of HIV1 represent 3 separate transmission events from chimpanzee, M group, O group or N group. M group, M, O and N. Group M consists of 9 subtypes, A to D, F to H, J and K. Subtypes C found in Africa and India. So there are two types of human immunodeficiency virus, type 1 and type 2. Type 1 represents 3 separate transmission events, M, O and N. M subdivided into 9, A to D, F to H, J and K. Subtype C found in Africa and India, also in Bangladesh.
Target cell. HIV virus target only infect cell bearing CD4 receptor. That is T helper cell, T helper lymphocyte, monocyte macrophages, dendritic cell and microglial cell in CNS. সুতরাং এই চারটা সেলকে সে টার্গেট করছে, চারটা সেলের উপরে সে আঘাত করছে। এটা হলো টি হেল্পার লিম্ফোসাইট, monocyte macrophages, dendritic cell and microglial cell. Now pathogenesis. Structure জানলাম আমরা, HIV structure জানলাম, এখন pathogenesis. Attachment to CD4 receptor with GP120. GP120 কোথায় চলে যাচ্ছে? অ্যাটাচ করতেছে CD4 রিসেপ্টরের সঙ্গে। Then binding to co-receptor CCR5 or CXCR4. Then fusion and cellular entry involving GP41. Next, reverse transcription. Reverse transcription means viral RNA genome is transcribed to viral DNA. Further integration, viral DNA is transported into nucleus and integrated with host genome by integrase enzyme. নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল সেলটা, তারপরে কি করলো? তারপরে ট্রান্সক্রিপশন, প্রোভাইরাল ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হচ্ছে। দেন ট্রান্সলেশন, মেসেঞ্জার আরএনএ টু ভাইরাল পলিপেপটাইড। পলিপেপটাইড গুলো পরবর্তীতে কাটিং করছে। ক্লিভেজ অফ পলিপেপটাইড চেইন এন্ড অ্যাসেম্বলি উইথ দি হেল্প অফ এনজাইম প্রোটিয়েস to form new viral structural protein and enzyme. Then release of virus. These migrate to cell surface চলে যাচ্ছে and assembled using host cellular apparatus to produce infectious virus particle. এখানে এটা দেখো, এখানে দেখো অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, জি স্যার। অ্যাটাচমেন্ট টু CD4 রিসেপ্টর। হ্যাঁ, এই CD4 রিসেপ্টরের সাথে এই যে CD4 রিসেপ্টর এটার সঙ্গে অ্যাটাচমেন্ট করতেছে। তারপরে বাইন্ডিং টু কো-রিসেপ্টর CCR5 or CXCR4, এটা বাইন্ডিং হচ্ছে কো-রিসেপ্টরের সঙ্গে। ঠিক আছে, আরো কাছে এসে বাইন্ডিং হয়ে গেল। নেক্সট কি ফিউশন। ফিউশন মানে ওই সেল মেমব্রেনের সাথে ওটার সঙ্গে ফিউশন হয়ে যাচ্ছে। ফিউশন হচ্ছে, এখানে ফিউশন হলো। ফিউশন হওয়ার পরে কি, এই যে ভাইরাস পার্টিকেলটা ভিতরে ঢুকে গেল, ভাইরাস যে আরএনএ জিনটা ভিতরে ঢুকে গেল। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই যে আরএনএ ঢুকে যাচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন অফ ভাইরাল জিনোম। তাহলে ভাইরাল জিন আরএনএটা ভিতরে ঢুকলো, ঢোকার পরে কি হলো, আরএনএ থেকে জিনোম, আরএনএ জিনোম থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে পরিণত হয়ে গেল। এই যে ডিএনএ থেকে এটা তারপরে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল। ইন্টিগ্রেশন, এটাকে বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হয়ে এখানে যে হোস্ট সেলের যে ডিএনএ ওর সঙ্গে ইনকর্পোরেট করলো, ওর সাথে মিশে গেল। মিশে যাওয়ার পরে তার কন্ট্রোলটা সে নিজেই নিল। কন্ট্রোল নিজেই নেওয়ার পরে তখন সে কি করলো, ট্রান্সক্রিপশন করলো। ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ তৈরি করলো। মেসেঞ্জার আরএনএ থেকে ভাইরাল পলিপেপটাইড তৈরি হলো। ভাইরাল পলিপেপটাইডের পরে কি হলো, এই ভাইরাল গুলো তারপরে কাটিং হচ্ছে, কাট করতেছে, ক্লিভেজ করছে। পলিপেপটাইড চেন ক্লিভেজ করার পরে কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পরে অ্যাসেম্বলি তৈরি করে নতুন ভাইরাস তৈরি হচ্ছে। এই ভাইরাস সেল সারফেসে যাচ্ছে, তবে রিলিজ হচ্ছে, রিলিজ হওয়ার পরে ম্যাচুরেশন হচ্ছে। এইভাবে সে এন্ট্রি করলো। প্যাথোজেনেসিস। নাও ইনকিউবেশন পিরিয়ড। তোমরা জানো যে একটা অর্গানিজম যখন শরীরে ঢুকবে, আবার তার যখন সাইন সিস্টেম হবে, এই যে টাইমটা, এই মধ্যবর্তী টাইমটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড এখানে হচ্ছে 2 to 4 weeks অফ ইনকিউবেশন পিরিয়ড। Incubation period is 2 to 4 weeks. Window period. What is the difference between incubation period and window period? Window period হলো একটা অ্যান্টিজেন একটা ঢুকলো, ঢোকার পরে ওর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হতে যত সময় লাগে সেই সময়টাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। সুতরাং
এইচআইভি পেশেন্টের উইন্ডো পিরিয়ড হতে সময় লাগছে 2 to 12 উইকস। সুতরাং একটা পেশেন্ট এইচআইভি ইনফেক্টেড হলো, তার টেস্ট পজিটিভ হতে সময় লাগবে 12 উইকস, মিনিমাম 2 to 12 উইকস, ম্যাক্সিমাম 12 উইকস, মানে 3 সপ্তাহ 3 মাস এর মধ্যে তার অ্যান্টিবডি ডেভেলপ করবে। 3 মাস পরে তুমি যদি পরীক্ষা করো এক্সপোজারে 3 মাস পরে, তাহলে সেই ইনফেক্টটা করলে তাহলে কিন্তু ফলস নেগেটিভ হবে, তখন কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে। এটুকু বুঝতে পারছো তো? जी सर। আচ্ছা, নাও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ক্লিনিক্যাল স্টেজ। এখন আমরা ক্লিনিক্যাল স্টেজ আছে, এইডস এর ক্লিনিক্যাল স্টেজ 4টা আছে। স্টেজ 1 অ্যাসিম্পটোমেটিক আর পারসিস্টেন্ট জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি থাকবে। তোমরা জানো জেনারেলাইজড, তোমরা যখন মেডিসিনে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি যখন তোমার কারণ পড়েছো, তখন এইডস এর কিন্তু একটা কথা চলে এসছে। স্টেজ 2 আনএক্সপ্লেইনড মডারেট ওয়েট লস লেস দ্যান 10% body weight, recurrent upper respiratory tract infection, heartbeat zoster, angular cheilitis তো বুঝছো, যে অ্যাঙ্গেল অফ দি মাউথে যখন ইরোশন হবে, হার্ড হবে, হোয়াইট হবে, তখন হলো অ্যাঙ্গুলার চেলাইটিস। রিকারেন্ট ওরাল আলসারেশন, বারে বারে মুখের ভিতরে শুধু ঘা আর ঘা, ঘা কোনোভাবেই ভালো হচ্ছে না। প্যাপুলার প্লুরাইটিক ইরাপশন, স্কিনে প্যাপুল থাকবে এবং খুব সিভিয়ার ইচিং থাকবে, এটাকে বলে প্যাপুলার প্লুরাইটিক ইরাপশন। সেবোরিক ডার্মাটাইটিস এক ধরনের একজিমা। সেবোরিক ডার্মাটাইটিস এটা এক ধরনের একজিমা আর ডার্মাটাইটিস, এটা খুব সিভিয়ার থাকবে। সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্ট দেখা যায় সাধারণত সেবোরিক এরিয়াতে হয়, স্কাল্পে থাকে, ফেসে থাকে, ব্যাকে থাকে, বডি ফোল্ডে থাকে। সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্ট সিভিয়ার ইচিং থাকবে, বডি ফোল্ডে প্যাপুলার লেশন থাকবে, স্কেলিং থাকবে। সাধারণত সামার সিজনে হয়, স্কাল্পে হয়। এই সেবোরিক ডার্মাটাইটিস এইচআইভি পজিটিভ পেশেন্টের খুব সিভিয়ার সেবোরিক ডার্মাটাইটিস, কোনোভাবে ভালো হচ্ছে না। ফাঙ্গাল নেইল ইনফেকশন, তোমরা জানো ফাঙ্গাল নেইল ইনফেকশন আর এক নাম হলো অনাইকোমাইকোসিস। এখানে অনেকগুলো একসাথে ফাঙ্গাল নেইল ইনফেকশন হয়ে যাবে, বিশেষ করে টোনেইল ইনফেক্টেড হয়ে যাবে। Stage 3 unexplained severe weight loss more than 10% body weight loss. Unexplained chronic diarrhea more than 1 month. Unexplained persistent fever more than 1 month. Persistent oral candidiasis, মুখের ভিতরে সাদা হয়ে গেছে, জিহ্বা সাদা হয়ে গেছে, ক্যান্ডিডিয়াসিস আছে। ওরাল হিয়ারি লিউকোপ্লাকিয়া, মুখের ভিতরে জিহ্বার ভিতরে
কোরুগেটেড জিহ্বাটা উঁচু নিচু হয়েছে, ফাড়ো হয়েছে, সেটা হলো ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া। পালমোনারি টিউবারকুলোসিস তোমরা জানো, সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন তার বাসা বাঁধবে। অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ স্টোমাটাইটিস, জিঞ্জিভাইটিস আর পেরিওডোনাইটিস। স্টোমাটাইটিস মানে মাউথ, অ্যাঙ্গেল অফ দি মাউথ, তারপরে বাক্কাল মিউকোসা, জিঞ্জিভা এবং দাঁতের চারিপাশে অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেশন। আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, হিমোগ্লোবিন পার্সেন্টেজ 8 গ্রাম পার ডিএল এর কম। নিউট্রোপেনিয়া, হ্যাঁ, দে পাস less than 0.5 into 10⁹ per liter. ক্রনিক থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ, প্লেটলেট কাউন্ট 50 নিচে চলে আসবে। তাহলে স্টেজ 3টা দেখলে আমরা সাইন সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এটা স্টেজ 3। এইগুলো যদি থাকে তাহলে আমরা ক্যাটাগরাইজে ফেলবো স্টেজ 3। স্টেজ 4 খুব সিভিয়ার স্টেজ, এন্ড স্টেজ। ক্যান্ডিডিয়াসিস অফ দি ইসোফেগাস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস আর লাং। তখন এই ক্যান্ডিডিয়াসিসটা একদম ভিতরের দিকে চলে যাচ্ছে, মাউথ ক্যাভিটি থেকে চলে যাচ্ছে কোথায়, ইসোফেগাসের ট্র্যাকিয়া, ব্রঙ্কিয়া, লাংস। সার্ভাইকাল কার্সিনোমা ইনভেসিভ, তোমাদের পরে জানতে হবে যে এইচআইভি পেশেন্টের কি কি কার্সিনোমা হয়, পরে আমি বলবো। ক্রিপ্টোককিওসিস এক্সট্রা পালমোনারি, ক্রিপ্টোস্পোরোডিওসিস ক্রনিক মোর দ্যান 1 month, সাইটোমেগালোভাইরাস ডিজিজ আউটসাইড লিভার, স্প্লিন আর নোড, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ক্রনিক, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এটা ক্রনিক মোর দ্যান 1 month আলসারেশন হয়, ভিসেরাল ইনভলভমেন্ট হয়। তোমরা জানো যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের যে ইনফেকশন, ওরোলেবিয়াল হার্পিস সিমপ্লেক্স, জেনিটাল হার্পিস সিমপ্লেক্স, ঠুসা ওঠে, জ্বর ওঠার পরে মুখে ঠোঁটে দেখা গেল যে ঠুসা উঠছে, ওটা হলো হার্পিস সিমপ্লেক্স। আবার দেখা গেল জেনিটাল এরিয়াতে বারে বারে ব্লিস্টার হচ্ছে, আলসারেশন হচ্ছে। এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে এটা সহজে ভালো হয় না। সাধারণ পেশেন্টের ক্ষেত্রে 1 সপ্তাহের ভিতরে যে হার্পিস সিমপ্লেক্সটা ভালো হয়ে যায়, কিন্তু এইচআইভি পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে, এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে আলসার ভালো হচ্ছে না, এবং আলসারটা ডিপ হচ্ছে, পাস্ট আউট হচ্ছে, এবং আলসারটা যখন হিল হচ্ছে তখন স্ক্যারিং হচ্ছে। তো নর্মাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস হিল হওয়ার পরে এটা যেহেতু অনলি এপিডার্মিস ইনভলভ করে, এটা কোনো স্ক্যারিং হয় না। এইচআইভি এনকেফালোপ্যাথি, এইচআইভি ওয়েস্টিং সিনড্রোম, সিস্টো আইসোস্পোরিওসিস, আগের নাম ছিল আইসোস্পোরিওসিস। ক্যাপোসিস সার্কোমা, এটা এক ধরনের ক্যান্সার টিউমার। আরো আছে লিম্ফোমা, সেরিব্রাল আর বিসেল নন হজকিং লিম্ফোমা, ম্যাকোব্যাক্টেরিয়াল ইনফেকশন, নন টিউবারকুলাস এক্সট্রা পালমোনারি আর ডিসেমিনেটেড। মাইকোসিস মানে ফাঙ্গাল, ডিসেমিনেটেড, এন্ডেমিক, ডিপ ফাঙ্গাস যেগুলো, এই যে ব্ল্যাক ফাঙ্গাসের কথা শুনছো, এটা মিউকর মাইকোসিস। শুধু এইচআইভি পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে এটা হয়। ককিডিওমাইকোসিস, ট্যালারোমাইকোসিস, ফর্মালি এটাকে বলা হয় প্যানিসিলোসিস, হিস্টোপ্লাজমোসিস। নিউমোসিস্টিস নিউমোনিয়া, রিকারেন্ট ব্যাকটেরিয়াল, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, টক্সোপ্লাজমোসিস, সেরিব্রাল টক্সোপ্লাজমোসিস। টিউবারকুলোসিস এক্সট্রা পালমোনারি, সেপসিস রিকারেন্ট ইনক্লুডিং নন টাইফয়েডাল সালমোনেলা। সিমটোমেটিক এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথি, এইচআইভি অ্যাসোসিয়েটেড কার্ডিওমেগালি, লিশম্যানিয়াসিস অ্যাটিপিক্যাল ডিসেমিনেটেড। সুতরাং আমরা যেসব স্টেজ গুলো পড়লাম, স্টেজ থেকে আমরা দেখতে পেলাম যে এমন কোনো অর্গান নাই যে সেখানে এইডস তার ইনভলভমেন্ট নাই। হার্ট থেকে শুরু করে ব্রেন, স্কিন থেকে শুরু করে কিডনি, সব জায়গায় তার ইনভলভমেন্ট। এখানে অপরচুনিস্টিক ইনফেকশনের কথা যেটা ডেফিনেশনে বলা হয়েছে, সেই অপরচুনিস্টিক ইনফেকশনকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টেজে দেখানো হয়েছে। কোথাও টিউবারকুলার, কোথাও নন টিউবারকুলার, কোথাও ভাইরাল, কোথাও ফাঙ্গাল, কোথাও ব্যাকটেরিয়াল। এইভাবে বিভিন্ন ইনফেকশনকে বিভিন্ন স্টেজে আমাদের দেখানো হয়েছে। আমরা কিছু এইডস এর কিছু মেজর সাইন আছে, কিছু মাইনার সাইন আছে। মেজর সাইন আর মাইনার সাইন। কি পার্টিসিপেন্ট কমে গেল কেন 4 জন? আমি তো এমন একটা সাবজেক্ট পড়াচ্ছি যে তোমরা মনে করো না যে এটা তোমাদের
কোনো ভাইবা বোর্ডে থাকবে না, যে কোনো ভাইবা বোর্ডে তোমাকে এটা টাচ করবেই করবে। এখন পার্টিসিপেন্ট কমে গেলে তো হবে না। মেজর সাইন ওয়েট লস more than 10% body weight, chronic diarrhea more than 1 month, prolonged fever more than 1 month, এই তিনটা হলো মেজর ক্রাইটেরিয়া। তাহলে কোনো পেশেন্টের যদি ওয়েট লস থাকে, হঠাৎ করে ওয়েট লস হয়ে গেল, তখন আমাদের মাথায় আসবে যে এইচআইভি এইডস কিনা, বা টিউবারকুলোসিস কিনা, বা কার্সিনোমা কিনা। তোমরা জানো যে হঠাৎ সাডেন ওয়েট লসের অনেকগুলো কজ আছে, তার মধ্যে একটা এইডস। ক্রনিক ডায়রিয়া মোর দেন 1 মান্থ, প্রলং ফিভার হলে তখন আমাদের অনেক কিছু মাথায় আসবে, তার মধ্যে একটা এইডস আসবে। মাইনর সাইন পারসিস্টেন্ট কফ যদি মোর দেন 1 মান্থ থাকে, তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা এইডস এর পেশেন্ট কিনা, তারপর এইডস এর পেশেন্টের সাথে টিউবারকুলোসিস। জেনারেলাইজড প্লুরাইটিক ডার্মাটোসিস, তার সমস্ত শরীরে ডার্মাটাইটিস হয়ে গেছে এবং খুব ইচিং। প্রেজেন্স অর হিস্ট্রি অফ হার্পিস জোস্টার ইনফেকশন। হার্পিস জোস্টার তোমরা দেখছো, হার্পিস জোস্টার ডার্মাটোমাল ইনভলভমেন্ট থাকে, সাধারণত ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট থাকে, ভেসিকল থাকে, ব্লিস্টার থাকে, সিভিয়ার পেইন থাকে, যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ চিকেন পক্স। এই 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 তোমরা হার্পিস জোস্টার পেশেন্টে দেখবা যে কোনো শরীরে এক সাইডে থাকে, কতগুলো পানির ফিউরিসের মতো থাকে, সিভিয়ার পেইন থাকে। হ্যাঁ, এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি নিলে তাদের আগে চিকেন পক্স হিস্ট্রি থাকে। এইডস পেশেন্টের ক্ষেত্রে তখন রিকারেন্ট আর প্রেজেন্ট আর হিস্ট্রি অফ হার্পিস জোস্টার হতে থাকে। ক্রনিক প্রোগ্রেসিভ হার্পিস সিমপ্লেক্স, যেটা আগে আমরা বলেছিলাম, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এখানে ক্রনিক থাকবে, প্রোগ্রেসিভ থাকবে। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি, presence of either generalized Kaposi sarcoma or cryptococcal meningitis is sufficient for diagnosis of AIDS or surveillance bias. যদি একটা পেশেন্টের ক্যাপোসিস সার্কোমা থাকে অথবা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস থাকে, তখন আমাদের অবশ্যই মাথায় আনতে হবে এটা এইডস বা এইচআইভি এক্সক্লুড করতে হবে। তাহলে আমাদের মেজর সাইন মাইনর সাইন দেখে এটা আমরা অ্যাজাম্পশন করতে পারি যে সেটা এইডস কিনা। তারপরে 100% কনফার্ম করার জন্য আমাদের সিরোলজিক্যাল টেস্ট করতে হবে। যেখানে টেস্ট করার ফ্যাসিলিটি নেই, সেখানে মেজর মাইনর সাইন দেখে আমরা একটা অ্যাজাম্পশন নিতে পারি। নাও ন্যাচারাল হিস্ট্রি, একটা এইচআইভি ভাইরাস ঢোকার পরে একটা এইচআইভি ভাইরাস ঢোকার পরে সে কি পরিণতি, সে ভাইরাসের কি পরিণতি আর হোস্টের কি পরিণতি, এটা হলো ন্যাচারাল হিস্ট্রি অফ এইচআইভি ইনফেকশন। গ্রাজুয়াল লস অফ টি হেল্পার সেল ইন ভাস্ট মেজরিটি অফ পেশেন্ট, গ্রাজুয়াল লস হয়ে যাচ্ছে। সাম পেশেন্ট progressing rapidly and others very slowly. কিছু পেশেন্টের প্রোগ্রেশনটা র্যাপিড হবে, সে হঠাৎ করে ডিটোরিয়েট করবে। কিছু পেশেন্টের সে মোটামুটি যেমন আছে তেমন থাকবে, তার প্রোগ্রেশনটা সে 8-10 বছর ইজিলি ভালো কাটাবে। Soon after infection there is a seroconversion syndrome called primary HIV infection or acute infection. তাহলে সেই ইনকিউবেশন পিরিয়ডে যখন সে গেল, যাবার পরে তখন তার কি হলো, সেটা কনভার্সন হয়ে একটা সিনড্রোম ডেভেলপ করলো, সেটা হলো অ্যাকুট ইনফেকশন সিনড্রোম, সেটা কনভার্সন সিনড্রোম গ্রুপ 1। এই সিনড্রোম বেশি দিন থাকবে না। পেশেন্ট রিকভার ফ্রম দিস সিনড্রোম and enter relatively long latent period. ওখান থেকে তার জ্বর সব ভালো হয়ে গেল, তখন লং ল্যাটেন্ট পিরিয়ডে চলে গেল অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন উইথ অ্যাভারেজ অ্যাবাউট 10 years। 10 বছর সে ভালো থাকবে। 10 বছরের মধ্যে তার আর কোনো লক্ষণ বোঝা যাবে না, সে ঘুরে বেড়াবে। During this period, patient may have persistent generalized lymphadenopathy. Patient's generalized lymphadenopathy হবে। When symptoms begin to appear, they are often non-specific, including fever, weight loss, chronic diarrhea, and mucocutaneous disease. Here CD4 count হবে 200 থেকে 500। তোমরা জানো 500-এর উপরে 500 থেকে 800 হলো CD4 সেল কাউন্ট।
Once T helper cell count is 200 or less, patient is defined as having AIDS. CD4 cell count যখন 200 বা 200 কম থাকবে তখন আমরা সেটাকে বলবো AIDS. তাহলে আমরা CD4 সেল কাউন্টের উপরে নির্ভর করে আমাদের এইডস কিনা সেটা আমরা বুঝতে পারবো। Opportunistic infection are common: chronic herpes simplex, molluscum contagiosum, bacillary angiomatosis, systemic fungal infection, and mycobacterial infection. When CD4 cell count is less than 50, patient is often said to have advanced stage. হেল্পার সেল কাউন্ট যখন 50 নিচে নেমে যাবে তখন আমরা তাকে বলবো অ্যাডভান্স স্টেজ। The patient may have very unusual presentation of their opportunistic infection, including multicentric refractory molluscum contagiosum, chronic herpes simplex, chronic cutaneous varicella zoster infection, cutaneous cytomegalovirus ulceration, cutaneous acanthoamiasis, cutaneous atypical mycobacterial infection, penicillosis and gastritis. সুতরাং পেশেন্ট যখন এইডস এ হয়ে যাবে তখন আমরা এসকাবিসও আমরা এইডস পেশেন্টের আনুজাল প্রেজেন্টেশন পাবো ক্রাস্টেড এসকাবিস, নরমাল এসকাবিস থাকবে না, ক্রাস্টেড। তাহলে আমরা আস্তে আস্তে একটু সামারাইজ করার চেষ্টা করি। তো তোমরা জানো যে এইডস এর পুরো মিনিং হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা একটা সিনড্রোম। তাহলে এইডস আমরা কখন বলবো? যখন CD4 সেল কাউন্ট 200 নিচে নেমে আসবে এবং পেশেন্ট অবশ্যই এইচআইভি ইনফেকশন থাকতে হবে এবং অপরচুনিটি ইনফেকশন থাকবে যেটা কনভেনশনাল ট্রিটমেন্টে ভালো হবে না এবং বডির ইমিউনিটি যখন নষ্ট হয়ে যাবে। এখন এপিডেমিওলজি, বাংলাদেশ যদিও একটা রিস্কি কান্ট্রি, পাশে ইন্ডিয়া আছে, এদিকে নেপাল আছে, তারপরেও বাংলাদেশ রিলিজিয়াস কারণে বলো, সোশ্যাল কারণে বলো, বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে যে সে এখনো অতভাবে প্যান্ডেমিক আকারে এইড ছড়ায় নেয়। তোমরা মোড অফ ট্রান্সমিশন সম্পর্কে বুঝতে পেরেছো যে মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়। এটা যেহেতু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সুতরাং এটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হয়, নিডল ফ্রি কিকের মাধ্যমে হয়, ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের মাধ্যমে হয়,
মাদার টু ফিটাসে হয় ইনফেক্টেড ভিসেরাল ট্রান্সপ্লান্টেশন। এইভাবে সে মোড অফ ট্রান্সমিশন। এই ভাইরাস সম্পর্কে আমরা কিছু জেনেছি যে ভাইরাস এটা কোন ধরনের ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস, রেট্রো ভাইরাস, লেন্টিভাইরাস ফ্যামিলি। ভাইরাসের স্ট্রাকচারটা আমরা জেনেছি। ভাইরাসটা এনভেলপ এর ভিতরে থাকে, সুতরাং একটা লিপিড মেমব্রেন থাকে। লিপিড মেমব্রেন লাইন বাই ম্যাট্রিক্স প্রোটিন। ম্যাট্রিক্স দ্যাট ইজ স্টুডেড উইথ গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনের দুইটা পার্ট আছে, জিপি 120 and GP41। এই দেখো, এই GP120 and GP41। এই দেখো GP120 আর এটা GP41। এটা হলো P24। এই যে এটা দেখো P24 অ্যান্টিজেন। এটা কোনছে এর ভিতরে P24 কোর অ্যান্টিজেন, এর ভিতরে আরএনএ আছে, এর ভিতরে এনজাইম গুলো আছে। এটা হলো হোস্ট সেল প্রোটিন, CD4 সেলের প্রোটিন। তাহলে তোমাকে এখানে একটা শর্ট কোশ্চেন করতে পারে যে এইচআইভি কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা এনভেলপ না নন এনভেলপ? এনভেলপ ভাইরাস, রেট্রো ভাইরাস। তারপরে কি কি অ্যান্টিজেন আছে সেগুলো আসতে পারে। জিন কি কি আছে? Inner concept protein code P24 houses 2 copies of single stranded RNA. Genome consists of 3 characteristic retroviral gene. একটা হলো গ্যাগ জিন, একটা হলো কোয়াল জিন, একটা হলো ENV envelope gene. Reverse transcriptase, integrase and protease. তিন ধরনের এনজাইম আছে। কি কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ এন্ড প্রোটিয়েজ। এনভেলপ প্রোটিন, এখানে দুইটা জিন আছে, GP120 and GP41, as well as 6 রেগুলেটরি জিন। এছাড়াও 6টা রেগুলেটরি জিন আছে। টাইপ গুলো জানলাম, এইচআইভি টাইপ 1 and টাইপ 2। সুতরাং আমরা যখন কোনো পরীক্ষা দিব তখন টাইপ 1 এবং টাইপ 2 দুটোই লিখে দিতে হবে। এইচআইভি অ্যান্টিবডি টু টাইপ 1 and টাইপ 2 দুটোই লিখতে হবে। আবার সাব টাইপ আছে, টাইপ 1 সাব টাইপ MON। এম কে আবার 9 সাব টাইপ আছে, এ থেকে ডি, এফ থেকে এইচ, জে আর কি। আর সাব টাইপ সি মোর কমন ইন আফ্রিকা এন্ড ইন্ডিয়া। টার্গেট সেল, এর টার্গেট করে কোথায়? যেখানে CD4 রিসিপ্টর আছে। টি হেল্পার সেল। monocyte macrophages, dendritic cell and microglial cell। যেভাবে সে টার্গেট করে। প্যাথোজেনেসিসটা আমরা দেখছি। প্যাথোজেনেসিস কি? যে ভাইরাসটা কোথায় চলে আসলো? প্রথমে রিসেপ্টরের মাধ্যমে সেলের ওয়ালে আসলো, ও রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করার পরে ফিউশন হলো, ফিউশন হওয়ার পরে আরএনএটা ভিতরে ঢুকে গেল, আরএনএ ঢোকার পরে ডিএনএ হলো, ডিএনএ ঢোকা হওয়ার পরে নিউক্লিয়াসের ভিতরে গেল, ইন্টিগ্রেশন করলো, হোস্টের সাথে ইন্টিগ্রেশন করার পরে সে অ্যাপারেট নিল, অ্যাপারেট নেওয়ার পরে তারপরে সে কি করলো? তারপরে আরএনএ থেকে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হলো, মেসেঞ্জার আরএনএ হওয়ার পরে তারপরে সে ট্রান্সলেশন করলো, ট্রান্সলেশন করে অনেকগুলো পলিপেপটাইড চেন তৈরি করলো, ওই চেনগুলো আবার কাটিং করলো, কাটার পরে আবার আস্তে আস্তে সেটা রিসাইক্লিং হলো, সব সাবস্টেন্স মিলে সে একটা কি করে অ্যাসেম্বলি করে ছোট একটা ভাইরাস করলো, সেল সারফেসে গেল, ওখান থেকে সে বেরিয়ে চলে আসলো, আবার নতুন করে ইনফেক্টেড করলো। ইনকিউবেশন পিরিয়ডটা বলেছি, ইনকিউবেশন পিরিয়ড 2 to 4 weeks, উইন্ডো পিরিয়ড 2 to 12 weeks। আমরা যে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া পড়েছিলাম, ওখানে ফর পারপোজ অফ এইচআইভি সার্ভেইলেন্স অ্যাডাল্ট অ্যাডোলেসেন্ট more than 12 years to have AIDS, at least 2 major sign and 1 minor sign। যদি দুটো মেজর সাইন থাকে আর একটা মাইনার সাইন থাকে আর প্রেজেন্ট ইফ দিস সাইন, তখন বলা হবে যে তার এইডস
এটা আমরা সাসপেক্ট করব। 2 major sign and 1 minor sign if these signs are not known to be related to another condition. মেজর সাইন মাইনার সাইন তো আমরা পড়েছিলাম যে ওয়েট লস, দুটো মেজর সাইনের মধ্যে একটা তিনটা হলো ওয়েট লস, ক্রনিক ডায়রিয়া আর প্রোলং ফিভার। এর তিনটার মধ্যে দুইটা থাকতে হবে। মাইনার সাইনের মধ্যে পারসিস্টেন্ট কাফ, জেনারেলাইজড প্লুরাইটাস, প্লুরাটিক ডার্মাটোসিস, প্রেজেন্স অর হিস্ট্রি অফ হার্পিস জোস্টার ইনফেকশন, ক্রনিক প্রোগ্রেসিভ হার্পিস সিমপ্লেক্স, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, জেনারেলাইজড টিম্পানোপ্যাথি, এগুলোর মধ্যে যদি একটা থাকে তাহলে আমরা বলবো এই পেশেন্টের এইডস হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, এইডস এর ভ্যাকসিন তৈরি করা কেন সম্ভব হচ্ছে না স্যার? এইডস এর ভ্যাকসিনটা তৈরি করা কেন সম্ভব হচ্ছে না? কারণ এটা তো তার মিউটেশন রেটটা এত বেশি, এবং তারপরে তার হলো মাল্টি অর্গান ইনভলভমেন্ট করছে। মাল্টি অর্গান ইনভলভমেন্টের কারণে এবং তার মিউটেশনটা রেটটা এত মিউটেটেড হচ্ছে যে তার এটা ভ্যাকসিন করা যাচ্ছে না। যেমন করোনা ভ্যাকসিন যেহেতু করা যাচ্ছে, কিন্তু করোনা ভ্যাকসিন কিন্তু 100% ইফেক্টিভ না। ভবিষ্যতে হয়তো হবে, এটা হলে তো ভালো হতো। মানে স্যার যে কারণে স্যার যে ফ্লু বা কমন কোল্ডের ভ্যাকসিন করা সম্ভব হচ্ছে না, যে ওরা বারবার মিউটেশনের প্রচুর সেরোটাইপ আসতেছে, এইডস এর কিছু এরকম কারণে কি স্যার? কোনটা? কমন কোল্ড বা ফ্লুর ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, প্রচুর পরিমাণ মিউটেশন হয় প্রতি বছর, যার ফলে স্যার হচ্ছে অনেক সেরোটাইপ থাকে, সেটা কভার দেওয়া সম্ভব হয় না। এইডস এর ক্ষেত্রে কি স্যার জিনিসটা সেরকম? আর তারপরে তোমার এটা যে CD4 সেলকে এমন ভাবে অ্যাটাক করে দেয়, হ্যাঁ, এটা সব তখন মানে এমন ভাবে ডিস্ট্রাকশন করে, এক দিনে এতগুলো করে CD4 সেল সে ডিস্ট্রাকশন করে, মানে এখানে মিউটেশনটাই বেশি থাকতে। আর এটা তো তোমার সেলের ভিতরেই থেকে যাচ্ছে। আরো হয়তো কিছু কারণ থাকতে পারে। নেক্সট কোশ্চেন। HIV এইডস এর পেশেন্ট দেখেছো তোমরা? হ্যাঁ স্যার। এইডস এর পেশেন্ট কেউ দেখেছো? স্যার ছবিতে দেখছি স্যার শুধু। হ্যাঁ, ছবি দেখেছি। আমরা যখন তোমরা তো ব্লাড ডোনেট করেছো? ব্লাড ডোনেট করতে গেলে HIV স্ক্রিনিং করে, হ্যাঁ? HIV স্ক্রিনিং করে দেখে যে তার HIV পজিটিভ কিনা। যদি পজিটিভ থাকে তখন তার ব্লাড দেওয়া যায় না। ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কি কি স্ক্রিনিং করে তোমরা আইডিয়া আছে কারো? VDRL, TPH করে, HIV, VDRL, TPH। এখন NTHCVটাও করা দরকার। তাহলে উইন্ডো পিরিয়ড কাকে বলে? শেয়ার করো তো একটু, উইন্ডো পিরিয়ডটা কাকে বলে? দেখো, বলো উইন্ডো পিরিয়ড। স্যার ইনফেকশনের পর থেকে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে সময়টুকু স্যার, সেইটুকু। অ্যান্টিবডি তৈরি হয়ে পর্যন্ত যে টাইম, সেটাকে বলা হলো উইন্ডো পিরিয়ড। আর ইনকিউবেশন পিরিয়ড স্যার মানে অর্গানিজমের এন্ট্রি থেকে স্যার সাইন সিম্পটম শো করার পর্যন্ত যে সময়, এটা হলো ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এই ভাইরাসটা যখন আমাদের শরীরে ঢোকার পরে সে কোন সেলকে টার্গেট করে? এটা টি হেল্পার সেল এসে টার্গেট করছে। টার্গেট করার পরে এই সেলের ভিতরে ঢোকার পরে সেলকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে সেল কাউন্ট সে কমায় ফেলছে। সেল কাউন্ট 200 বা তার কম চলে গেলে তখন আমরা এইডস হয়ে যায়। আর 50 বা 50-এর নিচে নেমে যায় তখন হলো অ্যাডভান্স এইডস। একটা পেশেন্টকে তুমি এইডস সাসপেক্ট করবে কখন? তোমার কাছে পেশেন্ট আসলো, এখন তুমি তো সঙ্গে সঙ্গে পরীক্ষা দিবা না, তোমাকে তো আগে সাসপিশনে আসতে হবে।
সাবস্ক্রিপশনে আসতে গেলে ওই যে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া তুমি যখন ইন্টারনেট যদি তুমি যখন মেডিসিন স্পেশালিস্ট হও তখন তোমার কাছে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া ওইগুলো কিছু কিছু থাকবে। আমাদের ডার্মাটোলজির কাছে স্কিন ম্যানিফেস্টেশন নিয়ে আসে, গ্যাস্ট্রিক এসকালিস নিয়ে আসলো, সিভিয়ার সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে আসে, আরপি সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন নিয়ে আসে, আরপি জোস্টার ভাইরাস ইনফেকশন নিয়ে আসে, মিউকোপিডিনাস ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসে, ওরাল আলসার নিয়ে আসে, তারপরে অনেক সময় ক্যান্সার নিয়ে আসতে পারে, সিভিয়ার প্লুরাটিক ক্যাপুলার প্লুরাটিক ডার্মাটোসিস নিয়ে আসে, কোনোভাবে চুলকানি কমছে না। এইগুলো যখন নিয়ে আসে, মলাস্কাম কন্ডাইজেশন নিয়ে আসে, এগুলো যখন নিয়ে আসে তখন আমরা সাসপেক্ট করি এই পেশেন্টের এইচআইভি বা এইডস হয়ে গেছে। এইচআইভি এবং এইডস এর ভিতরে এইচআইভি ইনফেকশন আর এইডস এর মধ্যে তো ডিফারেন্সটা বুঝতে পেরেছো? বলো তো, এইচআইভি ইনফেকশন পেশেন্ট কি সবাই এইডস? যে পেশেন্ট এইচআইভি ইনফেক্টেড হলো সে কিন্তু এইডস না। এইডস যদি গেলে তার কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। একটা হলো CD4 সেল কাউন্ট 200 বা তার নিচে থাকতে হবে, অথবা তার যেসব ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া গুলোকে ফুলফিল করতে হবে, তখন তাকে আমরা এইডস বলি। অপরচুনিটি ইনফেকশন হতে হবে। সুতরাং এইচআইভি পেশেন্ট সে কিন্তু তার ইনফেকশন নিয়ে সে 10 থেকে 12 বছর পর্যন্ত সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তখন তাকে কিছুই বোঝা যাবে না এই পেশেন্ট এইচআইভি পজিটিভ। তারপরে তার বিভিন্ন সাইন সিমটম দেখা দেবে, তখন সে সন্দেহ হবে, তখন আমাদের কাছে। আমি আর একটা ক্লাস নিয়ে তোমাদের এটা শেষ করবো। আগামী বুধবারে নিতে পারবো না, পরের বুধবারে তোমাদের বাদ বাকি অংশটুকু আমি তোমাদেরকে এটা তখন আমি ইনভেস্টিগেশন দেখাবো। তারপরে প্রোফাইলেক্সিস, প্রেগন্যান্সিতে কিভাবে কি করতে হবে, কেমন প্রোফাইলেক্সিস, এগুলো নিয়ে আমি কথা বলবো। তোমাদের এখন পরীক্ষা কবে হবে তোমাদের? শুনতে পাচ্ছ আমার কথা? জানি না স্যার। তোমাদের কয় মাস হলো? ফিফথ ইয়ারে কয় মাস হয়েছে? স্যার 3 মাস চলতেছে স্যার। 3 মাস চলতেছে। এর আগের ইয়ারে পরীক্ষা হয়ে গেছে? জি স্যার। তোমরা কত ব্যাচ এখন? স্যার আমরা 55 ব্যাচ। 55 ব্যাচ। তোমরা এখন কি সবাই বাসায় আছো? জি স্যার। না ক্যাম্পাসে? বাসায় ক্যাম্পাসে স্যার আসতেছে স্যার। আমরা স্যার আজকে কালকে পরশুদিন আসবো আমাদের ভ্যাকসিনেশনের জন্য। তোমাদের ভ্যাকসিনের কি খবর? স্যার 26 তারিখ শনিবার আমাদের ভ্যাকসিন স্যার। হ্যাঁ শনিবার দিন আমাদের ভ্যাকসিন 26 তারিখ। কবে? স্যার 26 তারিখে স্যার, শনিবার দিন আমাদের ভ্যাকসিন। তোমরা সবাই ভ্যাকসিন দিয়ে ফেলো আর চলে আসো। এখন তো এই যে করোনা কবে যাবে তা যাবে, এখন লকডাউন, আসবা কি করে? লকডাউন দিছে না? তারপরও দেখো আসতে পারলে তো ভালো। আমাদের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। এরপরে তো অন্য স্যাররা ক্লাস নিবে। এখন তোমরা প্রতিটা সাবজেক্ট প্রতিটা ক্লাসকে ইম্পর্টেন্ট মনে করো। এখন ফার্স্ট ইয়ারে ফিফথ ইয়ারে প্রথম দিকে আছো, তোমরা কোনো সাবজেক্টকে অবহেলা করো না। সব সাবজেক্টে যতটুকু পড়া হচ্ছে এটুকু সঙ্গে সঙ্গে পড়ে ফেলো। তোমাদের এখানে এইচআইভি এইডসটা পড়তে গেলে তোমাদের আসলে